ওকে, আজকে আমরা শুরু করব হচ্ছে চার্লসের সূত্র থেকে। আমরা হচ্ছে বয়েলের সূত্রটা হচ্ছে আগের দুটো ক্লাসে শেষ হয়েছিল ভালো করেই, প্লাস হচ্ছে আমাদের 5টা ম্যাথ ছিল। ম্যাথ 5টা তো ইনশাল্লাহ পারি সবাই এখন, তাই না? জি স্যার ওকে, পারি। আমরা হচ্ছে আজকে চার্লসের সূত্র থেকে শুরু করব। আমাদের এখানে আসলে মূলত তিনটা জিনিস ছিল। আমি বয়েলের সূত্র যেদিন পড়াইছিলাম প্রথম ক্লাসে, সেদিনই বলেছিলাম আয়তন, চাপ এবং টেম্পারেচার, এই তিনটা জিনিস। এই তিনটা জিনিসের যে কোনো একটা জিনিস স্থির রেখে বাকি দুইটার সাথে সম্পর্ক হবে। বয়েলের সূত্রে আমাদের কি ছিল? টি হচ্ছে স্থির ছিল। বয়েলের সূত্রের ক্ষেত্রে এই দুটার মধ্যে সম্পর্ক ছিল। এটা ছিল বয়েলের জন্য। আর চার্লসের জন্য হবে বি এবং টি এরা পরস্পর সমানুপাতিক। তার মানে কি, চাপ হচ্ছে স্থির, বুঝতে পেরেছো? তো চার্লসের সূত্রটা হচ্ছে স্থির চাপে আয়তন এবং টেম্পারেচার পরস্পরের সমানুপাতিক। এখন এখানে সমানুপাতিক বলতে একটা বৃদ্ধি করলে অন্যটাও বৃদ্ধি পাবে, একটা হ্রাস করলে অন্যটাও হ্রাস পাবে। কিন্তু চার্লসের সূত্রের ক্ষেত্রে এই বৃদ্ধিটা কেমন হবে, বৃদ্ধির বা হ্রাস যখন করবা সেই মানে কমে যাওয়ার প্রবণতাটা কেমন হবে, সে অনুপাতটাও দেওয়া আছে। সেটা দেখো, বলছে কি, বোল্ড হরফে লিখেছে কি দেখো, স্থির চাপে নির্দিষ্ট ভর বিশিষ্ট। তুমি যদি একটা গ্যাসীয় উপাদানের হচ্ছে গিয়ে চেঞ্জ করতে চাও, তাহলে সেই গ্যাসীয় উপাদানের তো অবশ্যই একটা ভর থাকবে, ঠিক আছে? তাহলে নির্দিষ্ট ভর বিশিষ্ট কোনো গ্যাসের আয়তন হচ্ছে নির্দিষ্ট ভরবিশিষ্ট কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে, তুমি যদি টেম্পারেচার বাড়াও তাহলে হচ্ছে আয়তন বৃদ্ধি পাবে, অথবা টেম্পারেচার যদি কমাও তাহলে আয়তন হচ্ছে হ্রাস পাবে। তাহলে টেম্পারেচার বৃদ্ধিতে অথবা যদি হ্রাস করো, দুইটার ক্ষেত্রেই তো আমাদের আয়তনের পরিবর্তনটা হবে। এখন সেই টেম্পারেচারটার পরিবর্তন হতে পারে কি 0 ডিগ্রি সেলসিয়াস, মানে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য আমরা চিন্তা করতে পারি 1 ডিগ্রি বৃদ্ধি কম। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস থেকেই তো আমরা স্টার্ট করব। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে গ্যাসের যে আয়তনটা থাকবে, সেই আয়তনের 1/273 অংশ পরিবর্তন হবে। তাহলে আমাদের পরিবর্তনটা হবে কি, নর্মালি 0 ডিগ্রি সেলসিয়াসে যে মানে আয়তনটা যেটা থাকবে, হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন ধরো আমরা ভিনট ধরলাম। তাহলে এখন 1 ডিগ্রি মানে টি ডিগ্রি সেলসিয়াস যদি তুমি ধরো, আমরা এই টি ডিগ্রি দ্বারা বোঝানো হয়েছে 1 2 3 যে কোনো ডিগ্রি বোঝানো হয়েছে। তাহলে আয়তনের পরিবর্তনটা হবে কি, যখন বৃদ্ধি করবা এই ভি নট 0 ডিগ্রিতে যে আয়তনটা ছিল সেটা তো থাকবেই, তার সাথে হবে কি 1/273 অংশ। তার মানে কি, এখন এখানে টি নট বলতে 2 ডিগ্রি সেলসিয়াস বসাইলে এই 1/273-এর সাথে হচ্ছে গিয়ে তুমি 2 গুণ করবা, ঠিক আছে? তাহলে এরকম হলো না বিষয়টা, পরিবর্তিত হচ্ছে আয়তনটা কেমন হলো, টি নট ডিভাইডেড বাই হচ্ছে বি নটের পরিবর্তন হচ্ছে না, 273 বি নট। দেখো আমাদের বলছে, আমি আবারও বুঝাচ্ছি, প্রাথমিক স্টেজে যদি হচ্ছে গিয়ে আয়তনটা ভিনট ধরো, এটা হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তন হচ্ছে ভিনট, এবং তোমাকে বলা হয়েছে পরিবর্তনটা হবে মানে প্রাথমিক যে আয়তনটা থাকবে সেই আয়তনের 1/273 অংশ পরিবর্তিত হবে। তাহলে ধরো তুমি যদি হচ্ছে টি 1 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াও, তাহলে দেখো আমাদের হবে কি, আগের যে আয়তন ছিল সেটা তো থাকবেই, আর নূতন কতটুকু আয়তন বৃদ্ধি পাবে, T1/273 ভি নট। এইটা মানে কি, ভি নটের এত অংশ বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা মানে বলে না যে এত এর 10%, ধরো 250-এর 10%, মানে কি, তাহলে 10% বৃদ্ধিতে বৃদ্ধিতে মোট টাকা কত, মোট টাকা কত হবে? তখন এই অঙ্কটা কিভাবে করো বলো? আগে তো 250 টাকা তো তোমার 80, এর সাথে কি করবা, 250-এর 10% মানে কি 10/100। তাহলে দেখো এই যে 10% যেটা বললা, 10/100 সাথে কি 250 গুণ করো না? তাহলে এখানেও দেখো আদি আয়তন যেহেতু আমাদের ভি নট, তাহলে আমাদের কি হবে, ভি নট তো সাথে থাকবে, এই যে দেখো 250 তো 80, এর সাথে হবে ভি নটের T1/273। আমরা কি বুঝাতে পারছি বলো? জি স্যার। আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াসে আয়তনটা ভি নট ধরলাম, T1 ডিগ্রি সেলসিয়াসের আমাদের আয়তনটা তাহলে এইভাবে হবে। তাহলে আমরা এই সূত্রটাকে লিখতে পারি, মানে T1 ডিগ্রি সেলসিয়াসে যে আয়তন, সেই আয়তনটাকে যদি আমরা V1 ধরি, তাহলে V1 ইকুয়াল টু লিখতে পারি ভি নট প্লাস হচ্ছে T/273
হ্যাঁ, মানে T1 ডিভাইডেড বাই 273 ইন্টু হচ্ছে V0। এখন দেখো এখান থেকে V0টা কি কমন যায়, 1 প্লাস T1 ডিভাইডেড বাই 273 হয় না পরিবর্তিত আয়তনটা V1টা। আমরা কি বুঝছি বিষয়টা? জি স্যার, মানে V1 ই হবে না, V1 হতে পারে, V2 হতে পারে। হ্যাঁ, V1 হচ্ছে গিয়ে প্রথম যে এখানে ধরো 1 ডিগ্রি এই অন দ্বারা বুঝাইছে কি, এই অন দ্বারা বুঝাইছে হয়েছে এখন যদি আমরা 1 ডিগ্রি টেম্পারেচার নেই, তাই 1 ডিগ্রি টেম্পারেচার যদি নেই তাহলে T1 এর জায়গায় হচ্ছে তুমি অন বসাতে পারো, বা হচ্ছে T2 এর জায়গায় অন বসাতে পারো। এরকম আমাদের পরবর্তীতে এই জিনিসটা দেখানো হবে কি এখানে তুমি হচ্ছে গিয়ে মানে এটা যেহেতু V0 ধরছো, প্রাথমিক টেম্পারেচারটাকে আমরা V0 ধরছি, পরবর্তীতে টেম্পারেচারটাকে আমরা V1 ধরছি। এখন তুমি যদি V2 ধরো, V3 ধরো, এটা তো আসলে কোনো বিষয় না, তুমি যেটা ধরবা সেই অনুসারে এখানে লিখবা। কিন্তু পরবর্তী আয়তনটা তো পরিবর্তিত হবে আদি আয়তনের সাপেক্ষে। তাহলে আদি আয়তন মানে 0 ডিগ্রি সেলসিয়াস আয়তনটা ছিল V0 এবং পরিবর্তিত আয়তনটাকে আমরা V1 ধরেছি। তাহলে সেইটা হচ্ছে এখানে আমরা V1 ইকুয়াল টু V0 প্লাস V0 এর T1 ডিভাইডেড বাই 273 অংশ। বুঝছো না বুঝো নাই? স্যার প্রথম থেকে আরেকবার একটু বুঝাবেন? ওকে, দেখো আমাদের চার্লসের সূত্রটা ছিল B সমানুপাতিক T, চাপ হচ্ছে স্থির। ওকে, চাপ হচ্ছে স্থির। এখন দেখো এখানে হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি আয়তনের যদি পরিবর্তন করি তাহলে হচ্ছে অবশ্যই টেম্পারেচারও পরিবর্তিত হবে। কিন্তু কীরকম পরিবর্তন হবে, যদি আমরা টেম্পারেচার বৃদ্ধি করি তাহলে অবশ্যই আয়তন বৃদ্ধি পাবে, যদি আমরা টেম্পারেচার হ্রাস করি অবশ্যই আয়তনও হ্রাস পাবে। এখন এই যে হ্রাস বা বৃদ্ধি হবে আয়তনের, সেটা কিভাবে মানে পরিবর্তিত হবে তারও একটা কনসেপ্ট দিয়েছে। তুমি দেখো বোল্ড হরফে লেখা দেখো, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন 1/273 অংশ হারে পরিবর্তিত বা মানে হ্রাস হবে বা বৃদ্ধি হবে বা পরিবর্তিত হবে, যাই বলো না কেন, মানে 1/273 অংশ হারে পরিবর্তিত হবে। তাহলে দেখো আমরা আদি অবস্থায় আয়তনটাকে যদি মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তনটাকে যদি V0 ধরি এবং T ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তনটাকে যদি VT ধরি, সাপোজ আমরা VT ধরলাম, খেয়াল করিও ভালো করে, তাহলে আমাদের VT ইকুয়াল টু কী হবে, বিটি মানে কি পরিবর্তিত টেম্পারেচার আয়তন। তাহলে টেম্পারেচারটা যখন পরিবর্তন করলাম তখন আয়তনটা হবে কি, আগে যে আয়তনটা ছিল সে আয়তনটার সাথে এই V0-এরই 273 অংশ পরিবর্তিত হবে, তাই না? তাহলে হচ্ছে গিয়ে V0 T ডিভাইডেড বাই 273। টি ডিভাইডেড বাই কেন হলো, কারণ 1/273 সাথে তো টি মানে কত ডিগ্রি সেলসিয়াস নিবা, ধর 1 ডিগ্রি সেলসিয়াস নিলে টি এর পরিবর্তে 1 বসাবা, 2 ডিগ্রি সেলসিয়াস নিলে টি এর পরিবর্তে 2 বসাবা। তার মানে আমরা যেহেতু টি ধরেছি এখানে T ডিগ্রি সেলসিয়াসের জন্য, তাহলে অবশ্যই হচ্ছে কি এখানে কি বসবে, টি ডিভাইডেড বাই 273। তাহলে দেখো আমাদের হচ্ছে পরিবর্তিত টেম্পারেচারের যে আয়তনটা সেটাকে যদি আমরা ভিটি ধরি তাহলে ভিটি ইকুয়াল টু V0 প্লাস V0 ইন্টু হচ্ছে গিয়ে টি ডিভাইডেড বাই 273 লিখতে পারি। এতটুকু বুঝছি? জি স্যার। আচ্ছা, এখন ধরো হচ্ছে এই টেম্পারেচারটার পরিবর্তে যদি আমরা 1 ধরি, তারপর আবার 2 ধরি, এরকম ধরতে পারি না? তাহলে 1 ধরলে এখানে কি হয়, ভিটি ভিটি হবে কি না বলো, সরি ভিটি না তো, টি এর পরিবর্তে যদি অন ধরি V0 প্লাস হচ্ছে এখানে V0 যদি কমন নেই তাহলে 1 প্লাস হচ্ছে ডিভাইডেড বাই টি এর জায়গায় তুমি অন ধরতে পারো চাইলে, টি এর জায়গায় তুমি চাইলে অন ধরতে পারো। তাহলে এখানে আমাদের কত আসবে, এখানে যদি অন ধরো ডিভাইডেড বাই 273, ঠিক আছে? তোমার ওখানে টি এর জায়গায় তোমার বইতে টি লিখছে, তুমি টি লিখতে পারো, আবার অন ধরে করলেও সেইমই আসবে। হ্যাঁ, এরপরে দেখো আমরা যদি V2 ধরি তাহলে আমাদের কি V0 কমন যাবে, 1 প্লাস টি ডিভাইডেড বাই 273। এখন দেখো এই সমীকরণটাকে যদি আমরা রিডিউস করি তাহলে হচ্ছে V0 এখানে লসাগু করো 273, তাহলে 273 প্লাস টি। আবার পরেরটা যদি করো তুমি, পরেরটা কি হচ্ছে V0 273 প্লাস হচ্ছে টি ডিভাইডেড বাই 273। এখন দেখো আমরা এই দুটো টেম্পারেচার পেয়েছি। এখন খেয়াল করো এই এই যে টেম্পারেচারটা আসছে, নর্মালি আমরা একটা টেম্পারেচারটাকে সাপোজ 2 ডিগ্রি সেলসিয়াস, একে যদি কেলভিনে কনভার্ট করি, এই 2 এর সাথে কি 273 যোগ করে কেলভিনে রূপান্তরণ করি নাকি?
তাই না? তাহলে জি, দেখো স্যার। এখানে টেম্পারেচারটা, এই জন্য এখানে টেম্পারেচারটাকে টি হিসাবেই রেখে দিয়েছে, যে এখানে আমাদের পরিবর্তনটা বোঝানোর জন্য। তাহলে 273-এর সাথে একটা টেম্পারেচার যোগ হলো, তার মানে কি এটা কেলভিন এককে আছে অবশ্যই। তাই আমরা মনে করে নিলাম, মানে এই যে 273-এর সাথে যে টেম্পারেচারটা আমরা করেছি সেটাকে আমরা T1 মনে করে নিলাম। তাহলে বি নট T1 ডিভাইডেড বাই কত, 273। ভি2 কত হবে? তাহলে দেখো ভি নট এখানে আমরা ধরলাম T2, তাহলে T2 ডিভাইডেড বাই 273, ঠিক আছে? 273 লিখলাম। এখন এই দুইটাকে যদি অনুপাত করি, দেখো V1 ডিভাইডেড বাই V2 যদি করি, তাহলে হয় কি, ভি নট T1 ডিভাইডেড বাই 273, ভি নট T2 ডিভাইডেড বাই 273। তাহলে ভি নট T1 ডিভাইডেড বাই হচ্ছে 273 ইন্টু হচ্ছে 273 উপরে চলে যাবে ভি নট T2, 273 কাটা যায়, ভি নট কাটা যায়, T1 ডিভাইডেড বাই T2, V1 ডিভাইডেড বাই V2। তাহলে দেখো আমরা হচ্ছে গাণিতিক ফরম্যাটটা পেলাম তাহলে চার্লসের সূত্র অনুসারে। এই আমাদের নর্মালি যে সূত্র ছিল বি সমানুপাতিক টি ছিল, এটা থেকেও কিন্তু আমরা এটাই পাবো। দেখো ভি ইকুয়াল টু আমরা কেটি লিখতে পারি। তাহলে এখন দেখো টিটা এপাশে নিয়ে আসো, V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু কি কে, মানে ভি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কে। একের অধিক গ্যাসের জন্য যদি লিখি V1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু হচ্ছে V2 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে দেখো এই সমীকরণটা থেকে এইটা বানানো যায় না, এই টি1টা তুমি এখানে নিচে নিয়ে আসো এবং বি2টা এই উপরে নিয়ে যাও, মানে এটাকে চাইলে আমি এভাবেও লিখতে পারি। দেখো এই যে বি1 ডিভাইডেড বাই হচ্ছে T1 ইকুয়াল টু হচ্ছে কি V2 ডিভাইডেড বাই হচ্ছে T2। সো এটাকে চাইলে আমরা এভাবেও লিখতে পারি। আমরা কি বুঝতে পারছি বিষয়টা? জাস্ট এটা গাণিতিক ফরম্যাট যেখানে সূত্রটা এভাবে তৈরি হয়েছে। বুঝছো কি, ক্লিয়ারলি বুঝছো? আচ্ছা, এখন এদের জন্য যদি গ্রাফ তৈরি করতে যাও তুমি, দেখো গ্রাফ তৈরি করতে, স্যার, স্যার ওখানে V1 আর V2 সেম না? মানে যেটা ডান পাশে লিখছেন ওটা তো সেমই। V1 আর V2 সেম, তাই? স্যার ওই যে উপরেও তো V0 ইন্টু 273 প্লাস T বাই 273, আর নিচেও তো সেম লিখছেন। আচ্ছা এটা সেম, এখানে তো এই টেম্পারেচারটা আমাদের পরিবর্তন হবে তাই না? এই যে টি, এই টি তো টি না, তোমার হচ্ছে এই টি এর পরিবর্তে কি 0 ডিগ্রি সেলসিয়াস, 1 ডিগ্রি সেলসিয়াস, 2 ডিগ্রি সেলসিয়াস, এটা বোঝানো হয়েছে যে টেম্পারেচারটা দেওয়া থাকবে তার সাথে 273 যোগ করে এটা একটা কেলভিন এককে পরিবর্তিত তাপমাত্রাটা বোঝানো হয়েছে। এটাকেও কেলভিন এককে পরিবর্তিত তাপমাত্রাটাকে বোঝানো হয়েছে। বুঝছো বিষয়টা? জি স্যার। ওকে, এরপরে দেখো আমরা যদি গ্রাফটা চিন্তা করি, বি সমানুপাতিক টি, এখানে আমাদের কি আসলো, বি ইকুয়াল টু কে টি, বি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু হচ্ছে কে। তাহলে দেখো আমরা যদি গ্রাফ চিন্তা করি, বি এবং টি এর সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, তাহলে একটা যদি বৃদ্ধি পায় অন্যটা হচ্ছে বৃদ্ধি পাবে নর্মালি। তাহলে দেখো এখানে কি আমাদের এই যে বিন্দুটা কি মূল বিন্দু না, মূল বিন্দু দিয়ে গেছে না, মূল বিন্দু দিয়ে গেছে, তাহলে অবশ্যই এখান থেকেই যেতে পারে। কিন্তু এরপর একটু ব্যতিক্রম আছে, সেটা একটু পরে আলোচনা করতেছি। এখন দেখো এখানে কি বি ডিভাইডেড বাই টি, বি ডিভাইডেড বাই টি যদি নাও তখন আমাদের সম্পর্কটা কেমন আসলো, দেখো তখন সম্পর্কটা হবে কি কনস্ট্যান্ট। তাহলে দেখো আমরা বি ডিভাইডেড বাই টি হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর নিলাম, আর এখানে যদি টেম্পারেচারটা নেই, তাহলে দেখো বি ডিভাইডেড বাই টি তুমি যাই নাও না কেন, বিকে সেই টি এর মানটা দ্বারা যদি ভাগ করো তাহলে সেই ভ্যালুটা সবসময় কি কনস্ট্যান্টই থাকবে। তাহলে এরকম রেখা আসবে, আমরা কি বুঝতে পারছি? স্যার বি সমানুপাতিক টি, ওইটা একটু আবার বুঝিয়ে দেন, আমি ডিসকানেক্ট ছিলাম। বি সমানুপাতিক টি হচ্ছে এটা চার্লসের সূত্র। চার্লসের সূত্রের জন্য আমাদের কনসেপ্ট হচ্ছে গিয়ে মানে আয়তন এবং হচ্ছে গিয়ে টেম্পারেচারটা হচ্ছে সমানুপাতিক হবে, যেখানে চাপটা তোমার স্থির থাকবে। তাহলে এখানে দেখো বি সমানুপাতিক টি যদি করো তাহলে এখানে সমানুপাতিকের পরিবর্তে কে নিয়ে আসো, তাহলে হচ্ছে বি ইকুয়াল টু কে টি, তাহলে হচ্ছে এখন এই টিটা এ পাশে নিয়ে আসো, ভি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু হচ্ছে কে। তো এর জন্য যদি গ্রাফ তৈরি করো বি এবং টি এর মাঝে হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, তাহলে সমানুপাতিক মানে কি একটা বৃদ্ধি পেলে অন্যটাও বৃদ্ধি পাবে। তাহলে দেখো এই গ্রাফটা দ্বারা আমাদের কি নির্দেশ করলো, একটা বৃদ্ধি পেয়েছে অন্যটাও তখন অটোমেটিকলি বৃদ্ধি পাচ্ছে। এখন দেখো ভি ডিভাইডেড বাই টি যেহেতু কনস্ট্যান্ট, তাহলে এখন এখানে ওয়াই এক্সিস বরাবর যদি আমরা ভি ডিভাইডেড বাই টি টোটালটার মান নেই আর এক্স এক্সিস বরাবর যদি আমরা টি এর ভ্যালু নেই, তাহলে দেখো বিকে টি দ্বারা ভাগ করব, তাতে টি এর মান আমি যাই নেই না কেন, বিকে টি দ্বারা ভাগ করার পর যদি চার্লসের সূত্রটা ফলো করতে চাই তাহলে সব সময় কি বি ডিভাইডেড বাই টি ইকুয়াল টু কে, মানে কনস্ট্যান্ট ভ্যালুই আমরা পাবো। তখন তার জন্য গ্রাফটা
এমন হবে। আমরা কি বুঝতে পারছি? স্যার ভি এর আয়তনের মান কি শূন্য হতে পারে? হ্যাঁ, আয়তনের মান সেটাই একটু আসতেছি, সেটা হচ্ছে আয়তনের মান শূন্য হতে পারে, কোথায় হতে পারে সেটা এই পরের টপিকে বলতেছি। এখন দেখো এখানে আমাদের মানে একটা পরম শূন্য তাপমাত্রা নামে একটা জিনিস শিখব। পরম শূন্য তাপমাত্রা মানে কোন তাপমাত্রায় আয়তনটা শূন্য হবে সেটা এখন শিখব। পরম শূন্য তাপমাত্রা বলা হয় -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন টেম্পারেচারকে পরম শূন্য টেম্পারেচার বলা হয়। এই দেখো কেন 0 কেলভিন হয়, -273কে যদি তুমি হচ্ছে কেলভিনে কনভার্ট করতে চাও তাহলে 273 যোগ করবা, এটা কাটলে কি 0 হয়ে যায়, তাহলে 0 কেলভিন অথবা -273 ডিগ্রি সেলসিয়াসকে আমরা পরম শূন্য তাপমাত্রা বলবো। তার মানে ঘটনাটা কি দাঁড়ালো, এখানে দেখো আমাদের যে এই যে মূল বিন্দুতে এসে মিটছে না, বা মূল বিন্দু থেকে আমরা এই গ্রাফটা বা রেখাটা অঙ্কন করেছি, দ্যাট মিন্স এখানে নির্দেশ করে টেম্পারেচার যখন 0 আয়তনও তখন 0, কারণ মূল বিন্দুতে আমাদের কি এক্স অ্যাক্সিসের মানও 0, ওয়াই অ্যাক্সিসের মানও 0। কিন্তু তুমি যদি রাইট ওয়েতে অঙ্কন করতে যাও এই গ্রাফটা, এই গ্রাফটার চেহারাটা হবে এমন। দেখো এখানে যখন আছি আমরা তখন টেম্পারেচারটা এখানে তো 0, মানে এক্স অ্যাক্সিসের মান কত, এখানে কি 0 0, তাই না? কিন্তু এখানে দেখো ওয়াই এর মান কি 0 অবস্থায় আছে, ওয়াই এর একটা ভ্যালু আছে, আছে না বলো? যখন টি এর মানটা, এদিকে তো আমরা টি নিয়েছি, এদিকে তো আমরা আয়তন নিয়েছি, যখন টি ইকুয়াল টু 0, যখন টি ইকুয়াল টু 0 তখন আয়তনটা দেখো আমাদের 0 কিন্তু নয়, আয়তনটা কিন্তু তখন কিছু একটা আছে। যেমন তুমি যদি এরকম গ্রাফ আঁকো, ধরো হচ্ছে 0 4, তাহলে হবে কি এটা এক্স অ্যাক্সিস ওটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স এর মান 0, ওয়াই এর মান 4, তাহলে দেখো এই হচ্ছে আমাদের 0, ওয়াই এর মান 4 হলে কি উপরের দিকে উঠবা, তাহলে এই বিন্দু দিয়ে এরকম আঁকবা। তাহলে এখানেও তো তাই হয়েছে, যখন এক্স এর মান মানে টি এর মান যখন 0, আয়তন কিন্তু তখন 0 নয়, তাহলে এই আয়তনটা প্রকৃতপক্ষে 0 হয় কোথায় গিয়ে, সে 0 হবে এটাকে যদি এরকম পেছনের দিকে বর্ধিত করো, এই জিরোর বামের দিকে গেলে কি হবে, জিরোর বামে হচ্ছে মাইনাস টেম্পারেচার, এবং যে বিন্দুতে গিয়ে 0 হবে সেই জায়গায় টেম্পারেচারটার মান হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে আমাদের টেম্পারেচারটা মানে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে আয়তনটা আমাদের 0 হবে। তো এটা আমরা কিভাবে প্রুফ করব সেটা একটু দেখো। আমরা কিছুক্ষণ আগে একটা সূত্র শিখেছি যে সেটা হচ্ছে ভিটি ইকুয়াল টু ভি নট প্লাস হচ্ছে ভি নট টি ডিভাইডেড বাই 273। এখন এখানে আমরা যদি ভি নটটা কমন নেই তাহলে আমাদের ছিল 1 টি ডিভাইডেড বাই 273 ভিটি। এখন তুমি খেয়াল করো এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম, এই সমীকরণটায় আমরা টি এর জায়গায় যদি ডিফারেন্ট ভ্যালু বসাই, মানে 1 ডিগ্রি যদি বসাই, মানে টি এর মান যদি 1 ডিগ্রি সেলসিয়াস বসাই, তাহলে দেখো টি এর মান যদি 1 বসাই তাহলে কি আসে 1 প্লাস 1 ডিভাইডেড বাই 273, তাতে কি আমাদের ভ্যালু 0 আসবে বলো? এই যে 1 প্লাস হচ্ছে এখানে কত হয় 273 প্লাস হচ্ছে 1 ডিভাইডেড বাই 273, তাহলে হয় কত ভি নট 274 ডিভাইডেড বাই 273। তাহলে দেখো 1 ডিগ্রি সেলসিয়াসে কি আমাদের এই যে ভ্যালুটা কি 0 তুমি পেয়েছো? আবার দেখো তুমি যদি টি এর মান 0 বসাও তাহলেও কিন্তু 0 আসে না, ভি নট 1 প্লাস হচ্ছে 0 ডিভাইডেড বাই 273, তাহলে এখানেও দেখো আমাদের কি ভি নটের মান আসে, ভি নটের মান যেটা থাকবে সেটাই কিন্তু চলে আসে, আমাদের 0 কিন্তু হচ্ছে না। এখন তুমি দেখো এখানে যদি আমরা টি এর ভ্যালুটা এই সমীকরণে টি এর ভ্যালু যদি -273 বসায় তাহলে কি হয় দেখো ভি নট 1 প্লাস -273 টি এর পরিবর্তে বসাও ডিভাইডেড বাই 273, তাহলে ভি নট 1 মাইনাস 1, তাহলে ভি নট ইন্টু হচ্ছে 0 ইকুয়াল টু 0। তাহলে দেখো টেম্পারেচারটা যখন টি এর মান যখন -273 ডিগ্রি সেন্টিগ্রেড বসাইলা তখন দেখো আমরা আয়তনটা কত পেয়েছি, 0 পেয়েছি। এজন্যই আমাদের এখানে এই যে গ্রাফটা যে দেখানো হয়েছে, যে গ্রাফটা আমাদের মূলত মিলিত হবে -273 ডিগ্রি সেন্টিগ্রেডে মিলিত হবে, কিন্তু এটাও নর্মালি তোমার স্বাভাবিকভাবে অনেক অঙ্কন করে দেয়, নর্মালি এতেও ভুল নেই, এভাবে আঁকা যায়। কিন্তু তোমাকে যদি পরম শূন্য টেম্পারেচারটা ফলো করে অঙ্কন করতে বলা হয় তখন তোমার অবশ্যই এভাবে দেখিয়ে দিতে হবে যে টেম্পারেচারটা যখন 0 তখন আয়তন নর্মালি চার্লসের সূত্র অনুসারে আমাদের 0 হবে না। তাই 0 যদি তুমি বানাতে চাও অবশ্যই -273 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে তোমাকে 0 বানাতে হবে। বলো আমরা বুঝছি কিনা?
বুঝো নাই কে বলো? সবাই বুঝছো? জি স্যার। গুড, তাহলে তো ভালোই। তাহলে পরীক্ষা এই যে পরমশূন্য টেম্পারেচার কত, এটা অ্যাডমিশন বলো, তোমাদের এমসিকিউ বলো, অনেক সময় সিকিউ তো ঘটনাটা ব্যাখ্যা করতে বলতে পারে খ নাম্বারে, যে চার্লসের সূত্র অনুসারে পরমশূন্য তাপমাত্রা -273 ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বুঝো, খ নাম্বারে ব্যাখ্যা করতে বলতে পারে। তখন তুমি যদি সেটা খ নাম্বারে ব্যাখ্যা করতে বলে যে চার্লসের সূত্র অনুসারে আমরা এই সূত্রটা জানি, এই সূত্র অনুসারে তুমি এই ঘটনাটুক দেখাই দিবা। ধরো তুমি এখানে 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য দেখাইলা যে এখানে জিরো হয় না, তারপর -273 ডিগ্রি সেলসিয়াসের জন্য দেখাবা যে আয়তনটা জিরো হয়ে যায়। সুতরাং পরম শূন্য টেম্পারেচার আমাদের -273 ডিগ্রি, মানে টেম্পারেচার যখন -273 ডিগ্রি তুমি কাউন্ট করতেছো তখন হচ্ছে গিয়ে আয়তনটা জিরো হয়ে যাচ্ছে। এজন্যই আমাদের হচ্ছে গিয়ে পরম শূন্য টেম্পারেচারটা -273 ডিগ্রি সেন্টিগ্রেড ধরা হয়। আমরা কি বুঝতে পারছি? জি এরপর স্যার। দেখো আমাদের হচ্ছে গিয়ে আমাদের 3টা কোশ্চেন আছে। চার্লসের সূত্রের প্রযোজ্যতা ব্যাখ্যা করো, মানে কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি। নর্মালি এখানে দেখো -273 ডিগ্রি সেলসিয়াস তাপ গ্যাসের আয়তনে প্রকৃতপক্ষে শূন্য হয়ে যায় না, কারণ 273 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছানোর আগেই সমস্ত গ্যাসই তরল এবং কঠিন হয়ে যায়। তুমি বুঝো -273 ডিগ্রি সেন্টিগ্রেড কি অবস্থা। অনেক, তুমি দেখো নর্মালি 0 ডিগ্রিতে গেলেই হচ্ছে গিয়ে একটা তরল পদার্থ কঠিন হতে শুরু করে, মাইনাস হচ্ছে গিয়ে 1-2 হলে পুরো বরফ হয়ে যায়। তাহলে -273 সেখানে যদি আমরা নেই, সেটা আসলে আমাদের আসলেই রাখা সম্ভব না, যেখানে সমস্তটাই আসলে কঠিন হয়ে যাবে। এবং এই উষ্ণতায় চার্লস সূত্র প্রযোজ্যও নয় বটে, কারণ এটা হচ্ছে অস্বাভাবিক একটা ঘটনা। এই অস্বাভাবিক ঘটনার জন্যই কিন্তু আমাদের এই গ্রাফটাও গ্রহণযোগ্য। বুঝতে পেরেছো? এই অস্বাভাবিক ঘটনার জন্যই কিন্তু দেখো এভাবে যদি তুমি গ্রাফটা অঙ্কন করে দাও সেটাও গ্রহণযোগ্য, কিন্তু পরম শূন্য টেম্পারেচার যখন বলবে তখন অবশ্যই আমাদের এই গ্রাফটা ফলো করতে হবে। এখন দেখো এই উষ্ণতায় সব এই সূত্রটা প্রযোজ্য নয়। এছাড়া কিছু পরিমাণ গ্যাসের একটা নির্দিষ্ট ভর আছে, এবং যে কোনো ভর সবসময় কিছু আয়তন দখল করবে। একটা ভর থাকলে সেটা অবশ্যই অবশ্যই কিছু আয়তন দখল করবে। তাই -273 ডিগ্রি সেলসিয়াসে পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকলেও তার কিছু আয়তন অবশ্যই থাকবে। এটাই হচ্ছে নর্মালি প্রযোজ্য না প্রযোজ্য নয় সেটা ব্যাখ্যা হলো। এবার পরম শূন্য তাপমাত্রা কাকে বলে এখানে লিখবা, সংজ্ঞা দিয়েছে। চার্লসের সূত্র অধিক আণবিক তত্ত্ব ব্যাখ্যা করতে বলছে। তাহলে নর্মালি দেখো গ্যাসের অণুগুলোর বেগ গ্যাসের তাপমাত্রার উপর নির্ভরশীল। এখন তাপমাত্রা যদি তুমি বৃদ্ধি করো তাহলে কি হবে, নর্মালি গ্যাসের অণুগুলোর কি বেগ বৃদ্ধি পাবে। বেগ বৃদ্ধি পেলে কি আমরা গতিশক্তির জন্য সূত্র জানি কি, ইকে সমান হচ্ছে গিয়ে 12mv²। তাহলে বেগ যদি বৃদ্ধি পায় তাহলে অবশ্যই অবশ্যই গতিশক্তিটাও বৃদ্ধি পাবে। তো সেটাই এখানে বলছে যে অবশ্যই হচ্ছে গিয়ে বেগ বৃদ্ধি পাবে, গড় গতিশক্তি বৃদ্ধি পায়। এর ফলে অণুগুলো কি আরও ঘন ঘন এবং বেশি জোরে হচ্ছে দেয়ালে কি ধাক্কা খায়। তো এভাবে যদি একটা দেয়াল বা হচ্ছে গিয়ে বেলুনের ভিতরে এরকম গ্যাস থাকে, এখন এর ভিতরে যদি গতিশক্তিটা বাড়িয়ে দাও তাহলে এই যে বেলুনের হচ্ছে যে দেয়াল, যে চারপাশে কি গ্যাসের অণুগুলো কি অনেক জোরে জোরে ধাক্কা খাবে। তো এটাই বলছে, মানে এবং পাত্রে ধাক্কা দেয়, ফলে চাপ স্থির রেখে তাপমাত্রা বৃদ্ধি করলে গ্যাসের আয়তনও বৃদ্ধি পাবে, মানে ভি সমানুপাতিক টি। চাপটা যদি কনস্ট্যান্টলি তুমি রাখো, তারপর যদি হচ্ছে কি একটা নির্দিষ্ট আয়তনে যদি তুমি টেম্পারেচার বাড়াও, সরি নির্দিষ্ট চাপে যদি তুমি টেম্পারেচার বাড়াও, তখন দেখা যাবে ওই যার টেম্পারেচারটা তুমি মানে বাড়িয়েছো তার হচ্ছে গিয়ে দেখবে অটোমেটিকলি আয়তনটাও বেড়ে যাবে। দ্যাট মিনস এখানেই আমাদের চার্লসের সূত্রটা প্রমাণিত হয়। বুঝতে পারছি? বুঝছো সবাই? রেসপন্স? জি স্যার। ওকে, পরের পেজে যাও। পরের পেজে আমাদের কেলভিন স্কেল তাপমাত্রা পরম স্কেল বোঝানো হয়েছে। নর্মালি যদি তোমার 2 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে, এখানে আমাদের সেই টেম্পারেচারটা টিটাকে অবশ্যই 2-এর সাথে কি 273 যোগ করে তারপর হচ্ছে আমরা ম্যাথমেটিক্স করব। তাহলে এই চ্যাপ্টারে আমরা যত ম্যাথমেটিক্স করব, ম্যাথমেটিক্সগুলো সবগুলো টেম্পারেচার এককে যদি দেওয়া থাকে সেটাকে আমাদের কেলভিন এককে কনভার্ট করে তারপর ম্যাথমেটিক্সটা করতে হবে। যেমন উদাহরণে যে অঙ্কটা আছে দেখো, উদাহরণ আছে দেখো 27 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, তাহলে টিওনের মান আছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 27 প্লাস হচ্ছে 273, তাহলে এখানে কত হবে 300 কেলভিন। 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার কোনো বায়ুর আয়তন বিয়নের মান আছে কত দেখো 300 সেন্টিমিটার কিউব। এরপরে বলছে চাপ, মানে বায়ুর চাপ অপরিবর্তিত থাকলে, চাপ অপরিবর্তিত থাকা মানে কি চাপ স্থির, আর চাপ যখন স্থির হবে তখন কোন সূত্র প্রযোজ্য, অবশ্যই চার্লসের সূত্র প্রযোজ্য। চাপ অপরিবর্তিত থাকলে কত তাপমাত্রায় তার আয়তন দ্বিগুণ হবে, তাহলে যে আয়তনটা ছিল তার আয়তনটা দ্বিগুণ হলে আয়তনটা কত হয়ে যাবে 600 সেন্টিমিটার কিউব। এবং কত টেম্পারেচারে আয়তনটা দ্বিগুণ হবে সেটা তোমার কাছে জানতে চাওয়া হয়েছে। দ্যাট মিন্স T2 এর মানটা
জানতে চাওয়া হয়েছে। তাহলে B1 ডিভাইডেড বাই T1 ইকুয়াল টু কী হবে, B2 ডিভাইডেড বাই T2। তাহলে দেখো আমাদের T2 কী হবে, কি T1 ইন্টু হচ্ছে B2 ডিভাইডেড বাই B1। তা T1 এর মান হচ্ছে 300, B2 এর মান হচ্ছে 600, B1 এর মান হচ্ছে 300। তাহলে এখানে কত হয় 2, তার মানে হচ্ছে কি 900 কেলভিন। তাহলে এই টেম্পারেচারটা অবশ্যই আমাদের না 900 না 600 কেলভিন, বুঝতে পারছি? অবশ্যই এই টেম্পারেচারটা আমাদের কিসে দেওয়া আছে, কেলভিন এককে দেওয়া আছে। এখন এই কেলভিন থেকে আবার তুমি যদি সেলসিয়াসে রূপান্তরণ করতে চাও, আগে সেলসিয়াস থেকে কেলভিনে রূপান্তরণ করার জন্য 273 যোগ করেছো, এখন কেলভিন থেকে যদি তুমি সেলসিয়াসে যেতে চাও অবশ্যই হচ্ছে কি 273 বিয়োগ করতে হবে। তা 273 যদি বিয়োগ করো তা 327 ডিগ্রি সেলসিয়াস চলে আসবে। বুঝতে পারছি সবাই? জি স্যার। ওকে, জি স্যার। এরপর দেখো আমাদের শিক্ষার্থীর কাজ আছে দুইটা। বলছে স্থির চাপে নির্দিষ্ট ভরের একটা গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি থেকে বৃদ্ধি করে টি ডিগ্রি করা হলো, ঠিক আছে? তাহলে বেড়ে টি ডিগ্রি করা হলো, এটা T1 এর মান হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রির সাথে 273 যোগ করলে 273 কেলভিন। এরপরে গ্যাসের আয়তন যদি 3 গুণ করা হয়, মনে করো প্রাথমিক অবস্থায় আয়তনটাকে আমরা ভি ধরলাম, পরিবর্তিত আয়তনটাকে তোমার 3B বলছে, তাহলে এখানে আয়তন তো দেওয়া ছিল না, আমরা আয়তনটাকে ভি ধরে নিছি। প্রাথমিক অবস্থায় স্টেট B1 ইকুয়াল টু ভি, আর B2 এর মান হচ্ছে গিয়ে থ্রাইস ভি। এখন তোমার হচ্ছে পরিবর্তিত টেম্পারেচারটা কত সেটা তোমার কাছে জানতে চাইছে, এই যে মানে টি পরিমাণ বৃদ্ধি পাইছে, যে কতটুকু বৃদ্ধি পেয়েছে টেম্পারেচার সেটা তোমাকে ক্যালকুলেশন করতে বলছে। তাহলে দেখো আমরা B1 ডিভাইডেড বাই T1 লিখতে পারি ইকুয়াল টু হচ্ছে B2 ডিভাইডেড বাই T2। তাহলে দেখো আমাদের হচ্ছে ভি ডিভাইডেড বাই হচ্ছে T1 এর মান হচ্ছে গিয়ে 273, এখানে লেখা যায় টোয়াইস বি ডিভাইডেড বাই হচ্ছে T2। তাহলে এখানে আমরা লিখতে পারি, এই যে দেখো ভিবি কাটা যায়, তাহলে 1 ডিভাইডেড বাই 273 ইকুয়াল টু হচ্ছে গিয়ে 2 ইন্টু হচ্ছে গিয়ে T2। তাহলে এখানে 6, 14 4 হাতে 1 5। তাহলে T2 এর মান দেখো আমাদের কত আসলো, T2 এর মান আসলো গিয়ে 546 কেলভিন। এখন দেখো তোমার কাছে কোশ্চেনে চাওয়া হয়েছে কতটুকু এর মান কতটুকু হবে, মানে কতটুকু বৃদ্ধি পাবে এটা জানতে চাওয়া হয়েছে। তাহলে এখন এই সেই টেম্পারেচারটা আমরা পেয়ে গেছি, এটাকে যদি আমরা সেলসিয়াসে কনভার্ট করি তাহলে অবশ্যই 273 ডিগ্রি সেলসিয়াস বিয়োগ করতে হবে। এটা বিয়োগ করলে 327 ডিগ্রি সেলসিয়াস পাবা। বুঝতে পারছো? জি স্যার। কঠিন কিন্তু নয়। এরপর 2 নাম্বার হচ্ছে দুই নম্বরে বলছে কি দেখো 80 গ্রাম অক্সিজেন 760 মিলিমিটার চাপে, হ্যাঁ 80 গ্রাম অক্সিজেন 760 মিলিমিটার চাপে। তাহলে এখানে তো আসলে চাপ দেওয়া আছে আর 80 গ্রাম অক্সিজেন দেওয়া আছে, 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে T1 এর মান হচ্ছে 27 প্লাস 273 মানে হচ্ছে 300 কেলভিন। তারপর এত লিটার আয়তনের একটা পাত্রে রাখা হয়েছে, তারপর B1 এর মান আছে গিয়ে 12.30 লিটার। এখন বলছে সম্পূর্ণ গ্যাস একই চাপে, এই চাপ যে ওই যে আমাদের 260 মানে 760 মিলিমিটার মার্কারি চাপ ছিল, ওই একই চাপের ক্ষেত্রে হচ্ছে আয়তন যদি V2 হয়, V2 হচ্ছে গিয়ে 24.60 হয়, তাহলে হচ্ছে আমাদের পরিবর্তিত টেম্পারেচারটা কত সেটা বের করতে বলছে। তাহলে B1 T1 ইকুয়াল টু হচ্ছে গিয়ে V2 ডিভাইডেড বাই T2। তাহলে T2 ইকুয়াল টু হবে দেখি এটা ক্যালকুলেশন করে, ভাগ হচ্ছে 12.5। এখানে আসলো কত 585 ডিগ্রি কেলভিন। 585 মাইনাস হচ্ছে 273, এটা অ্যান্সারটাই ভুল আছে, 312 ডিগ্রি সেন্টিগ্রেড হবে।
বুঝছো? সবাই বুঝছে কিনা বলো? স্যার আমার তো অ্যানসারটা মিলছে। মিলছে তো, আমি কি ক্যালকুলেশন ভুল করছি? দাঁড়াও দেখি তাইলে। B2 হচ্ছে 24 না? ও 24, এখানে 24 লিখছি, এখানে দেখছো 24 পয়েন্ট কত দেখলাম, 24.60। মিলবে তাইলে। ছয়শো কেলভিন আসে, তাহলে 600 থেকে আমরা যদি 273 বিয়োগ করি তখন সেলসিয়াসে আসে, তাহলে 327 ডিগ্রি সেলসিয়াস। বুঝছো? স্যার বলো। আগের ম্যাটটায় তো অ্যানসার 273ই আসে না? কোনটা, এটাই? হ্যাঁ স্যার, ওটা তো 273 সাথে 2 গুণ করছে, আবার যদি 273 বিয়োগ করি তাহলে 273ই আসবে, কিন্তু 327 তো আসে না। ও আচ্ছা আচ্ছা, তাহলে কি ভুল আছে মনে হয় না। 546 মাইনাস হচ্ছে 273, হ্যাঁ 273 হবে এখানে। এই অ্যান্সারটাই ভুল আছে, তাহলে 273 ডিগ্রি তাপমাত্রার কোনো সেলসিয়াস। চেঞ্জ হয় নাই? কিসের চেঞ্জ হয় না? অবশ্যই চেঞ্জ হয়েছে টেম্পারেচারের। এটা তো 273 কেলভিন ছিল, জি স্যার, আমার ভুল হয়েছে, সরি। আর এখানে তো সেলসিয়াস, অবশ্যই চেঞ্জ হয়েছে। এখানে 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে 273 ডিগ্রি সেলসিয়াস, অবশ্যই চেঞ্জ হয়েছে, অনেক চেঞ্জ হয়েছে। বুঝছি? তাহলে অঙ্ক দুইটা পারবো। জি স্যার। ওকে, তারপর যে সৃজনশীল আছে আমরা সৃজনশীল করার সময় করব। এখন তোমরা হচ্ছে আবার দ্রুত জয়েন করো, ভিডিও এখনই কেটে যাবে, আমরা নতুন করে শুরু করি আবার।